So let's start from first. AI ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমি বাংলাতে লিখতে পারি বা বাংলাতে লিখেছি, বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও ব্র্যাকেটে করে ক্রিবু করতে পারি, সো দ্যাট পুরোটা বারবার বড় জিনিসটা লিখতে না হয়। সো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাক কথন পরিলক্ষিত হয় ভারতীয় উপমহাদেশে রচিত মহাকাব্য, শাস্ত্রগ্রন্থ বা রূপকথার হাত ধরেই। ওকে, ব্রহ্মাস্ত্রের মতন মানব সভ্যতা বিনাশকারী সুনিপুণ মারণাস্ত্র, সুনিপুণের পরে ব্র্যাকেটের মধ্যে প্রিসিশন, ইন্দ্র প্রদত্ত মস্তিষ্ক নিয়ন্ত্রিত আকাশযান, বিমান ইনভার্টেড কমার মধ্যে, ময়দানবের সৃষ্টি, মায়াজালের রচনা, সবই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের দিক নির্দেশ করে। ওকে, বেদ, রামায়ণ, মহাভারতের যে নমুনা রয়েছে অজস্র, যার মাধ্যমে মানব নির্মিত যন্ত্রের দ্বারা অনুকৃত হয়েছে মানুষেরই বুদ্ধি, ব্যবহার ও অভিব্যক্তি। সো হোয়াট আর উই রিডিং নাও? আমরা আজকে পড়ছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা নোট। সো হোয়াট ইজ দ্য কোশ্চেন? কোশ্চেন ইজ হোয়াট ইজ এআই, হাউ ডাজ ইট ইম্প্যাক্ট হিউম্যানিটি? নোট, give a note বা write a note on it. Not only পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, এই এআই এর উপরে নোট রচনা, নানা রকম ভাবে এটার উপরে এসে টাইপ, অনেক রকম ভাবে কোশ্চেনের আকারে, রিপোর্ট হিসেবে, সব পরীক্ষা ক্লার্কশিপ থেকে আরম্ভ করে ইউপিএসসি ইনক্লুডিং ডব্লিউবিসিএস বা অন্য কোনো সাবজেক্টিভ এক্সামে তোমার আসতে চলেছে। পরীক্ষা পত্রগুলো ওয়েট করে আছে এরকম একটা প্রশ্নকে তোমাদের সামনে দেবে বলে। সো দিস ইজ ড্যাম শিওর, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বাট প্রশ্ন যেখানটায়, সেটা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নোট বানানোটা কিন্তু বেশ কঠিন। কঠিন কেন? কঠিন তিনটে কারণ। প্রথমত হচ্ছে যে তুমি এআই এর উপরে নোট বানাতে গেলে খুব বেশি, শেষ করে যদি বাংলায় বানাতে চাও সে সমস্যায় আসছি, খুব বেশি তোমার ইউটিউবের উপর ব্রিফ নোট নেই। তুমি যদি গুগল খোলো তো সেখানে প্লেথোরা অফ নোট, সেখানে এত বেশি লেখা, এত বেশি রাইটিংস, এত বেশি টাইপের এআই, মানে এআই জুড়ে গেছে, গুগলটা এআই তে ভরে গেছে। এআই এর ডেসক্রিপশন, এআই এর কোর্স করো, ক্লাস করো, তো তুমি বুঝতে পারবে না ওখান থেকে ঠিক কতটুকু তোমাকে নিতে হবে। দু নম্বর সমস্যা কি? দু নম্বর সমস্যা হচ্ছে এআই এই জিনিসটা মেনলি ইংরাজিতে, সেটা থেকে বাংলা করা আর একটা বড় চ্যালেঞ্জ। কেননা কিছু কিছু শব্দ একেবারেই বাংলা করা যায় না, কিছু কিছু শব্দ কিরকম বাংলা হবে বোঝাই যায় না, এবং কোন শব্দটা পরীক্ষায় বাংলা লিখবো, কোন শব্দটা ইংরাজিতে রেখে দেবো, এটা সিদ্ধান্ত নেওয়া খুব মুশকিল। আর তিন নম্বর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পুরো বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে বাংলাতে করে সেটা পরীক্ষার খাতায় প্রেজেন্ট করা, বা ঠিক এমন একটা আকর্ষণীয়তার রূপ দান করা যেটা যে স্যার খাতা দেখছেন বা ম্যাম খাতা দেখছেন তাকে সন্তুষ্ট করা, এটা থার্ড চ্যালেঞ্জ। এই থার্ড চ্যালেঞ্জটা কমন টু অল, সেটা প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা টপিকের জন্যই চ্যালেঞ্জটা একই, কিন্তু এআই এর ক্ষেত্রে অনেক বড় হয়ে যায় চ্যালেঞ্জটা, বিকজ এআই এর জন্য তার আগের দুটো চ্যালেঞ্জ যেটা আমরা ডিসকাস করলাম বা যেটা সমস্যা ডিসকাস করলাম, সেটার কারণে তিন নম্বর সমস্যাটা অনেক বড় হয়ে যায়। বাট আজকে আমরা এআই এর ক্লাসটা করব, এআই এর উপর একটা নোট লিখবো। এগেন আমি বলছি যে এআই এর এই কোশ্চেনটাকে তুমি নানাভাবে পরীক্ষায় পেতে পারো, বাট পরীক্ষায় পাবেই পাবে। কেননা এআই একটা টপিক যার উপরে আগামী 5 বছর প্রশ্ন আসতে থাকবে। সেই এমসিকিউ থেকে হতে পারে বা সাবজেক্টিভ হতে পারে। আরেকটা পুরো সমস্যা হচ্ছে যে এআই কে তুমি একটা রচনার আকারে বা নোটের আকারে লিখবে, তোমার সেই নোটটা একটা কম্পিটিটিভ এক্সামের নোট যেন মনে হয়, এটা যেন একটা ইঞ্জিনিয়ারিং পড়া বা আইআইটি স্টুডেন্টের নোট না হয়, আবার ক্লাস 7-8 এর নোট না হয়ে যায়, আর একটা যেন বাংলা গদ্য রচনা না হয়ে যায়। সুতরাং কম্পিটিটিভ এর স্টাইল যেরকম একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের মধ্যে, টাইম ফ্রেমের মধ্যে, একটা প্রপার ফরম্যাট ফলো করে, তাতে বেশ কিছু ভ্যালু এডিশন করে, হোয়াট ইজ ভ্যালু এডিশন অনেক ক্লাসে বলেছি, এই ক্লাসে বলবো, এটাকে প্রেজেন্ট করা। দিস ইজ আওয়ার মেন গোল, দিস ইজ আওয়ার মেন ক্লাস অফ টুডে। ক্লিয়ার? কি ক্লাস? হোয়াট ইজ এআই, হাউ ডাজ ইট ইম্প্যাক্ট হিউম্যানিটি,
বা হিউম্যান সোসাইটি বা সিভিলাইজেশন বা মডার্ন ডে, যে কোনো ভাবে প্রশ্নটা যে কোনো লাইনের মধ্যে দিয়ে তোমার আলটিমেটলি এআই দিয়ে লিখতে হবে। সো আমরা স্টার্ট করেছি কি ইন্ট্রোডাকশন। নাও অ্যাজ ফার অ্যাজ দ্য ইন্ট্রোডাকশন ইজ কনসার্ন, অবভিয়াসলি আমি তোমাদেরকে বলেছি যে শুরুতে তোমরা একটা কোটেশন দেবে। সো এগেন লটস অফ কোটেশনস আর দেয়ার ইন গুগল ফ্লোটিং। কোন কোটেশন দেবে, তোমার কোনটা পছন্দ তুমি তোমার মতন ভেবে নিও। আপাতত ক্লাসের জন্য আমি দুটো ছোট্ট কোটেশন বেছে রেখেছি। তোমরা ইংরেজিতেও লিখতে পারো, যদি লেখো সেটা ব্র্যাকেটে দেবে, অথবা ইংরেজিটার বাংলা লিখবে সেটা দিতে পারো, বা বাংলা ইংরেজি দুটোই লিখবে। ঠিক আছে, মুশকিলটা হচ্ছে যে ওই আমাদের ওই বাইলিঙ্গুয়াল কনসেপ্টটা পরীক্ষার খাতায় যারা বাংলা লিখবে তাদের জন্য এটা ডবল খাটুনি হয়ে যায়। সো হোয়াট ইজ ইন্ট্রোডাকশন, সেটা আমি নিচে লিখেছি। ইন্ট্রোডাকশন হচ্ছে টেকনোলজি ইজ এ টুল, টেকনোলজি ইজ এ টুল, দুটো পরপর বাক্য আছে। জেন গুডল বলছেন উই আর বিকামিং দ্য টুলস অফ আওয়ার টুলস, হেনরি থরো। অর্থাৎ টেকনোলজি একটা যন্ত্র, ওকে, যেটা প্রথম বাক্যে রয়েছে। দ্বিতীয় বাক্য রয়েছে যে আমরা আমাদের তৈরি যন্ত্রের হাতে যন্ত্র পরিণত হয়েছি। বাংলা এইভাবে লিখে তুমি দুজনের নাম দিয়ে ইন্ট্রোডাকশনটা বা কোটেশনটা কমপ্লিট করো। ক্লিয়ার? নাও ছোট্ট করে আমি আরেকবার ইন্ট্রোডাকশনটা পড়ে নিই, স্টার্টিংটা পড়ে নিই, কেননা আগেরবারে এক্সপ্লেন করা হয়নি। হ্যাঁ, বেসিক্যালি এআই নিয়ে রচনা তোমাদেরকে বললাম সব জায়গাতেই আছে, এরকম নেই যে কোথাও কম নেই, কিন্তু তোমাকে একটা ক্যাচি রচনা দিতে হবে। শুরুতেই এআই কি করে না, তোমাকে স্টার্ট করতে হবে একটা সুন্দর, এবং ডিপেন্ড করছে তোমার ওয়ার্ড লিমিট কত, তার উপরে তুমি কতটা কাটবে বা কতটা বাড়াবে বা কতটা রাখবে। আমি ওভারঅল একটা অপটিমাম ফিগার করেছি কোশ্চেনের অ্যান্সারটা, যেটা একটু বড় বলে মনে হচ্ছে আমার। তুমি বাঁচবে যে তোমার ওয়ার্ড লিমিটের উপর ডিপেন্ড করে কতটা তুমি এটা থেকে নেবে, কতটা ছাঁটবে। ক্লিয়ার? সো আই স্টার্টেড এগেইন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাক কথন পরিলক্ষিত হয় ভারতীয় উপমহাদেশে রচিত মহাকাব্য, শাস্ত্রগ্রন্থ বা রূপকথার হাত ধরে। সুতরাং প্রথমেই আমি আমার দেশকে কি করে দিলাম, ওপরে তুলে দিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কনসেপ্টটা যে আমাদের দেশেই এই জিনিসটা স্টার্ট হয়েছে। ব্রহ্মাস্ত্রের মতন মানব সভ্যতা বিনাশকারী সুনিপুণ মারণাস্ত্র। কিছু শব্দের বাংলা ইংরেজি এমনই যে ঠিক কি ইংরেজিটা বলতে যে প্রিসিশন শব্দটা শুধু ইংরেজির ভোকাবুলারির ওয়ার্ড পার্ট না। প্রিসিশন শব্দটা বেসিক্যালি এআই টেকনোলজির সাথে যুক্ত একটা অ্যালগোরিদম বা একটা টার্ম। ওকে, তো সেইটা বোঝানোর জন্যই সুনিপুণের পাশে প্রিসিশন লেখা। ওকে, সো ব্রহ্মাস্ত্রের মতন মানব সভ্যতা বিনাশকারী সুনিপুণ মারণাস্ত্র, কমা ইন্দ্র প্রদত্ত মস্তিষ্ক নিয়ন্ত্রিত আকাশযান বা বিমান, কমা ময়দানবের সৃষ্টি, মায়াজালের রচনা, সবই কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা ছোট করে লেখে কয়নিকার বয়স প্রয়োগেও দিক নির্দেশ করে। অর্থাৎ প্রথম গল্পেই বলে দিলাম যে এসব নতুন কিছু নয়, আমাদের দেশে অনেকদিন আগে থেকে এসব চলছে। ক্লিয়ার? বেদ, রামায়ণ, মহাভারতের যে নমুনা রয়েছে অজস্র, অ্যাম্পেল অফ এক্সাম্পলস কেসেস আর দেয়ার, যার মাধ্যমে মানব নির্মিত যন্ত্রের দ্বারা অনুকৃত হয়েছে মানুষেরই বুদ্ধি, ব্যবহার ও অভিব্যক্তি। অর্থাৎ কেমন ভাবে আমি দেখো কনসেপ্টটা নিয়ে এলাম ইন্ট্রোডাকশনে এআই এর, যার মাধ্যমে রামায়ণ মহাভারতের যে নমুনা রয়েছে অজস্র, কিসের নমুনা, এরকম কিছু এআই এর নমুনা। এখন এআই কি আমি বলিনি, এআই ইন্ট্রোডাকশনের শেষ লাইনে বলছি যার মাধ্যমে, জাস্ট ছুঁইছি, যার মাধ্যমে, অর্থাৎ এই এআই এর মাধ্যমে মানব নির্মিত যন্ত্রের দ্বারা, মানুষের তৈরি যন্ত্রের দ্বারা অনুকৃত হয়েছে, মানে যন্ত্রই অনুকরণ করেছে, মানুষের তৈরি যন্ত্র, যা সেই যন্ত্রটাই অনুকরণ করেছে কাকে, মানুষেরই বুদ্ধি, ব্যবহার, অভিব্যক্তি। ওকে, সো মানুষেরই তৈরি যন্ত্র, মানুষেরই বুদ্ধি, মানুষের ব্যবহার, অভিব্যক্তিকে সে অনুকরণ করেছে, মিমিক্রি করেছে। দিস ইজ দ্য মেন কনসেপ্ট অফ এআই, যা আমি প্রথম প্যারাতে ঢুকিয়ে দিলাম একটা সুন্দর ইন্ট্রোডাকশনের মাধ্যমে, এবং যেটা কিন্তু এই দুটো যে লাইন তাকে জাস্টিফাই করে, যে দুটো যে উদ্ধৃতি, উক্তি, উই আর বিকামিং দ্য টুলস অফ আওয়ার টুলস, যার মাধ্যমে মানব নির্মিত যন্ত্রের দ্বারা অনুকৃত হয়েছে মানুষেরই বুদ্ধি, ব্যবহার ও অভিব্যক্তি। মার্চ করলাম, আমার ইন্ট্রোডাকশন শেষ হলো। ইন্ট্রোডাকশনের ছোট্ট সেকেন্ড পার্ট আছে, চলো পেজে যাওয়ার আগে একটা কথা বলি, যদি আমার ক্লাসটা তোমরা কেউ 9, 10, 11, 12 স্টুডেন্ট দেখে থাকো, অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দেবে না এবং তাদের রচনার পরিপ্রেক্ষিতে যদি এইটাকে ব্যবহার করবে বলে ভাবো, তাহলে
রচনা তো অনেকটা বড় লিখবা পরিসর দেয়, অনেকটা স্পেস নাম্বার লিমিট বেশি থাকে, এই ওয়ার্ড লিমিট। তো সেখানটায় তোমরা ইন্ট্রোডাকশনের মধ্যে মহাভারত রামায়ণের সাথে ভরত মুনি সৃষ্ট রোবট যন্ত্র সর্বস্ব, মানে তার রোবটটার নাম ছিল যন্ত্র সর্বস্ব, এবং ব্রহ্মগুপ্ত রচিত বই ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, তাতে একটা মেশিন ছিল, গণক যন্ত্র, কম্পিউটিং সিস্টেম, তার নাম ছিল চক্রবাক। তো এই দুটো উল্লেখ করতে পারো। এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য জায়গা কম, আমি ওই জন্য ওইগুলো মেনশন করে লেখা বড় করলাম না। ক্লিয়ার? ওকে, সো নাও আমরা তাহলে কি করলাম, একটা কোটেশন দিলাম, একটা ইন্ট্রোডাকশন স্টার্ট করেছি, ইন্ট্রোডাকশনের সেকেন্ড ফেজটা আমরা করব। ওকে, সো স্টার্ট করি। অর্থাৎ ইন্ট্রোডাকশনের মধ্যে শেষ লাইনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ছুঁয়েছি আমরা। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধে একটু বলি। বেসিক্যালি এই পোর্শনটা বিশ্বাস করো তোমরা আর কোথাও এরকম ভালো বাংলা পাবে না। যা যে যেখানে খুশি সার্চ করো, আর যত বড় ইনস্টিটিউশনে তোমরা পড়ো, তোমরা এরকম বাংলা পাবে না। এই পার্টিকুলার জায়গা আমি তোমাদেরকে বলবো খুব ভালো করে দেখতে। বাকি জায়গা বানিয়ে টানিয়ে লিখতে পারবে, কিন্তু এই জায়গাটা বানানো মুশকিল, তার কারণ ওই ইংরেজিগুলোর বাংলা করা আর সেগুলোকে সঠিকভাবে বাংলা পরিভাষায় নিয়ে আসা এবং সাহিত্য গুণ তৈরি করা, এটা একটু মুশকিল। এরকম নয় যে কেউ পারবে না, ওটা একটু বাড়িয়ে বললাম হয়তো। এনিওয়ে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটার বিজ্ঞানের সেই শাখা যাতে করে কম্পিউটার মানুষের মতো আচরণ করে, যার মাধ্যমে মানুষের বৌদ্ধিক ব্র্যাকেটে কগনিটিভ ক্ষমতার বিশেষত্বগুলি যেমন চিন্তা, অনুধাবন, ভাবনা, শিক্ষা, বিচার বিশ্লেষণ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, এই গ্রহণটাকে শুধু গয়রফলা লিখেছে বোর্ডের স্পেসের অভাবে, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি যন্ত্র দ্বারাই করানো সম্ভব। অর্থাৎ সোজা কথায় একটা লাইনের ডেফিনেশন এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের সেই শাখা যাতে করে কম্পিউটার মানুষের মতন আচরণ করে, যার মাধ্যমে মানুষের বৌদ্ধিক ক্ষমতার বিশেষত্বগুলি যেমন চিন্তন, অনুধাবন, ভাবনা, শিক্ষা, বিচার বিশ্লেষণ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি যন্ত্র দ্বারাই করানো সম্ভব। বিজ্ঞানের অবিশ্বাস্য অগ্রগতির স্তরে কৃত্রিম বুদ্ধি, তথ্য আহরণ, ডাটা কালেকশন, ওকে, এই অঞ্চলটা, হ্যাঁ, যেখানটা ওই জিনিসগুলো পরপর লেখা থাকে, ডাটা কালেকশন, ডাটা কম্পিউটিং, ডাটা প্রসেসিং, ওকে, ডাটা ম্যানেজমেন্ট। বিজ্ঞানের অবিশ্বাস্য অগ্রগতির স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য আহরণ, তথ্য সঞ্চালন ও প্রক্রিয়াকরণ, তার পরীক্ষা ও গণনার কাজ অভাবনীয় যথার্থতার দ্বারা সম্পন্ন হয়। ওকে, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা। ক্লিয়ার? সো দিস ইজ দ্য পার্ট অফ ইন্ট্রোডাকশন উই কমপ্লিট। এটাকে শেষ করলাম। এরপরে একটু ব্যাকগ্রাউন্ডে চলে আসি, একটু ব্যাকড্রপ চলে আসি, মডার্ন সায়েন্সের কোথা থেকে স্টার্ট হচ্ছে, কি হচ্ছে। ওকে, জন ম্যাকার্থে, সো ইন্ট্রোডাকশনের পরের অংশ, ইন্ট্রোডাকশনের বডির মাঝখানে একটা যোগসূত্র। জন ম্যাকার্থে উদ্ভাবিত শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তুমি আর আই করে ছাড়লে হবে না, তোমার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পুরোটা লিখতে হবে বাংলাতে, আকার টয়রা ফেলা হর্ষই এরকম। ওকে, এই হ্যাঁ, রেপ হর্ষই, হ্যাঁ, ওই যেটা ভাবে আমরা আর্টিফিশিয়াল লিখি ফয়সই দন্তস্বর অন্তুস্তাকার ল, ওরকম ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখতে হবে। সো জন ম্যাকার্থে উদ্ভাবিত শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে আধুনিক বিজ্ঞানের, আধুনিক তুমি ছোট করে আধু লিখেছি, তোমরা পুরোটা লিখবে, আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ গণিতজ্ঞ অ্যালান টুরিং 1950 সালে যান্ত্রিক শিক্ষা বা মেশিন লার্নিং, যান্ত্রিক বুদ্ধি বা মেশিন ইন্টেলিজেন্স, সিদ্ধান্ত বিজ্ঞান বা ডিসিশন সায়েন্স ইত্যাদি বিষয়ের উপর অভিমত স্পষ্ট করেন। তাহলে স্টার্ট হচ্ছে বেসিক্যালি কোথায়? অ্যালান টুরিং, যিনি 1950 সালে এই বিষয়গুলোর উপরে বক্তব্য রাখা শুরু করেন এবং তার চিন্তা ভাবনাগুলো ক্লিয়ার করেন। 80-90 দশকে, তাহলে 50-এর পরে যে দু তিনটে শতক, এই দু তিনটে দশক, 80-90 দশকে অ্যালগরিদম ব্যবস্থা, রাশি ব্যবস্থা, রাশি বা সংখ্যা, ওকে, রাশি ব্যবস্থা, কম্পিউটার চালিত স্বাভাবিক ভাষা প্রক্রিয়া, এই কম্পিউটারটা শুধু ক লিখে দিয়েছি, তুমি কম্পিউটার পুরোটা লিখবে, কম্পিউটার চালিত স্বাভাবিক ভাষা প্রক্রিয়া ব্র্যাকেটের মধ্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পূর্ণ করে 21 শতকে লার্জ ডাটাবেস ব্র্যাকেটের মধ্যে ইমেজ নেট,
কম্পিউটার পাওয়ার ব্র্যাকেটের মধ্যে জিপিইউ ইত্যাদির মাধ্যমে ডিপ লার্নিং এর ডিপ লার্নিং এর বিস্তৃত জগতে পদার্পণ করে এআই। অর্থাৎ এআই স্টার্টিং হলো 1950-এ, তারপর পুরো ফেজ দেয়া হলো 80, 90, তারপরে 2000 পড়ে গেল, ঠিক আছে। 21 শতকে আমরা কি কোথায় এআই এর যে ফেজ গুলো, সেই ফেজ গুলো আমি জাস্ট টাচ করে গেলাম একটা একটা শব্দে। এআই আমাদের সামনে এখন খুলে গেল বিরাট ভাবে। ওকে, তো আমরা বডিতে চলে এসেছি এবারে। ইন্ট্রোডাকশন ওভার, ইন্ট্রোডাকশন থেকে বডির যে লিঙ্ক কমপ্লিট, আমরা এবার বডিতে চলে এসেছি। বডি কিভাবে তৈরি হয়, সবসময় কি হবে, কোনো জিনিস লিখতে গেলে সেটার ব্যাকগ্রাউন্ড বা প্রি হিস্ট্রি বা ইন্ট্রোডাকশনের আগে কোথা থেকে শুরু হয়েছিল, তারপর সেই জিনিসটার ডেফিনেশন, সেই জিনিসটার ডেফিনেশনের পরে সেই জিনিসটার বর্তমান সমাজে কিভাবে এন্ট্রি হলো, তারপরে আমরা কি পড়বো বডিতে। বডিতে থাকে কি, যে সেই জিনিসটার ইউটিলিটি, সেই জিনিসটার অ্যাপ্লিকেশন, রাইট, সেগুলোই আমরা পড়বো। তো কন্টিনিউ করছি। অতঃপর অর্থাৎ এআই যখন ডিপ লার্নিং এর স্তরে উপস্থিত হলো, অতঃপর বিশ্বময় বহুজাতিক সংস্থাগুলি ভীষণভাবে বিনিয়োগ করতে থাকে এআই এর গবেষণার উপরে। বিগত ও বর্তমান দশকে এআই তার সর্বোচ্চ সম্পূর্ণতার স্তরে উপনীত হয়। ক্লিয়ার? এখন বিফোর গোয়িং টু দ্য নেক্সট প্যারাগ্রাফ, আজকে এআই এর প্রয়োগ সর্বব্যাপী ও অহর্নিশ, এই প্যারাগ্রাফে যাওয়ার আগে যারা বড় রচনা লিখবে তারা নিচেই ছোট্ট একটা অংশ অ্যাড করতে পারো এর সাথে, অর্থাৎ সর্বোচ্চ সম্পূর্ণতা স্তরে উপনীত হয় বলে এআই এর কিছু ব্রেক থ্রু, ঠিক আছে, ব্রেক থ্রু বা এআই এর কিছু এই যে স্তরে উপনীত হওয়া, সেরকম আমরা কয়েকটা উদ্ভাবনের উদাহরণ এখানটায় অ্যাড করতে পারবো বা চাইবো। কাদের জন্য? 9-10 বা কোনো রচনা কম্পিটিশনের জন্য, যদি এআই এর কোনো রচনা থেকে থাকে। যেমন যেমন ধরো যে অর্থাৎ আমরা এইটুকু লিখবো, সম্পূর্ণতা স্তরে উপনীত হয়, তারপর লিখবো কি লিখবো, যেমন ধরো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্র্যাকেটের মধ্যে ওপেন এআই এর চ্যাট জিপিটি, কমা কম্পিউটার ভিশন ব্র্যাকেটের মধ্যে ডিপ মাইন্ডের অবজেক্ট ডিটেকশন, কমা রিইনফোর্সমেন্ট লার্নিং ব্র্যাকেটের মধ্যে ডিপ মাইন্ডের অ্যালাকাগো, কমা ইত্যাদি বর্তমান দিনে এআই এর অন্যতম উদ্ভাবন বলে আমি এই বাক্যটা কমপ্লিট করব, উপরের প্যারাগ্রাফটা কমপ্লিট করব। বেসিক্যালি কম্পিটিশন পরীক্ষায় ওয়ার্ড লিমিটটা খুব ইম্পর্টেন্ট বলে এগুলো ঢোকানোর প্রয়োজন থাকা সত্ত্বেও ঢোকানো যায় না। ক্লিয়ার? নাও আমরা চলে আসছি পরের প্যারাগ্রাফে। সো আমরা এবারে ইউটিলিটির পার্টে ঢুকছি। আজকে এআই এর প্রয়োগ সর্বব্যাপী ও অহর্নিশ, সব জায়গায় এবং রাত দিন। বহির্জগৎ থেকে শুরু করে অন্তর্জগতে নিত্যদিনের প্রয়োজনে এআই হয়ে উঠেছে মানুষের সর্বাঙ্গীন অনুষঙ্গ। সর্বাঙ্গীন অনুষঙ্গের মধ্যে তুমি একটু লিটারারি পাম্প করলে, একটু কি বলা যায়, সাহিত্য মূল্য অ্যাড হলো, লেখাটা দেখতে, চোখে, শুনতে, পড়তে ভালো লাগবে। স্যার ভাববে যে শুধু একটা বিজ্ঞানের শাখার চর্চা করছে তা না, তার সাথে কিছু ভাষারও এমন এখানটায় ও প্রয়োগ করছে স্টুডেন্টটা, ছাত্রছাত্রীরা, যেটা শুনতে ভালো লাগছে। একটু চলো বেশি নাম্বার দিই। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো তারপরে আমি একটা প্যারা করবো, একটা অন্য কালার, কালো বা সবুজ কালার ব্যবহার করব। ম্যাক্রো ইকোনমিক্স বা শিল্প বাণিজ্যে ব্যবহৃত এআই এর কয়েকটি উদাহরণ। ক্লিয়ার? শিক্ষা, প্রয়োগমূলক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা প্রদানের উপকরণ যোগায় এআই। স্বাস্থ্য, রোগ নির্ণয়, ঔষধ আবিষ্কার ও নির্বাচন এবং রোগী সেবা। রোগী সেবা বা রোগী শুশ্রূষাও তুমি লিখতে পারো, শুশ্রূষা বানান কঠিন বলে আমি লিখিনি। ওকে, রাইট। প্রতিরক্ষা, নজরদারি, নেভিগেশন, শত্রু তথ্য হ্যাকিং, কমান্ড কন্ট্রোল থেকে শুরু করে লক্ষ্য অভিঘাত নির্ণয়, অর্থাৎ যেখানে টার্গেট করবো সেটা এক্স্যাক্টলি সেই টার্গেটেই যেন আমার ক্ষেপণাস্ত্রটা গিয়ে পড়ে, লক্ষ্য অভিঘাত নিয়ন্ত্রণ, ড্রোন সঞ্চালন, সর্বত্র এআই এর প্রয়োগ প্রতিরক্ষার জায়গাতে। ক্লিয়ার? চলো, ই কমার্স, ক্রেতার পছন্দ নির্বাচন, তুমি ঠিক যেটা সার্চ করতে চাইছো সেটাই চলে আসছে। জালিয়াতি শনাক্তকরণ, ফ্রড ডিটেকশন,
চ্যাটবোটে পরিষেবা প্রদান। ওকে, অর্থাৎ তুমি কোনো ফিডব্যাক দিতে চাইছো, তুমি কমপ্লেন জানাতে চাইছো, তো সেটার জন্য আর সেই 5টা জায়গায় তার কাছ থেকে নাম্বার নিয়ে নিয়ে বা ইমেলে গিয়ে একটা বড় ইমেল করার দরকার নেই। চ্যাটবোটে ডাইরেক্ট বলে দাও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকিয়ে দেবে তোমাকে, ডাইরেক্ট মেসেজ করো। পরিবহন, স্বনিয়ন্ত্রিত যান, সিগন্যাল ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, দূরত্ব জরিপ ইত্যাদির কাজ। অর্থাৎ দেখো এখানে সিগন্যাল ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল সবগুলোই ইংরেজি শব্দ, কিন্তু এগুলো এত কমনলি ব্যবহার হয়, মুখের ভাষা হয়ে গেছে, তো বাংলাতে লিখলে অসুবিধে নেই। আর তাছাড়া এগুলোর বাংলা করাটাও বেশ কিছুটা সমস্যা। ওকে, তাহলে কয়েকটা উদাহরণ দিলাম, 1 2 3 4 5। তারপর কি বলছি, এছাড়াও রোবোটিক্স, অর্থ, পরিকাঠামো, কলকারখানা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি প্রত্যেক জায়গায় এআই এর ব্যবহার বহুল এবং অনিবার্য হয়ে পড়েছে। যারা খুব অল্প ওয়ার্ড লিমিট নিয়ে লিখতে চাও, এতটাও লিখবার সব সুযোগ নেই, তারা এইগুলো এই আলাদা করে এতগুলো উদাহরণ না দিয়ে 2-3টে উদাহরণ দিয়ে এই লাইনে বাকিগুলো ঢুকিয়ে দেবে। অর্থাৎ যেমন এছাড়াও রোবোটিক্স, অর্থ না করে বলবে এছাড়াও প্রতিরক্ষা, ই কমার্স, পরিবহন, রোবোটিক্স, অর্থ ইত্যাদিতে ব্যবহার অনিবার্য হয়ে পড়েছে। আর যারা আরেকটু ইলাস্ট্রেট করে লিখতে যাও, বড় রচনা লিখতে যাও, তারা এই রোবোটিক্স, অর্থ, পরিকাঠামো প্রত্যেকটা এগুলোর মতোই একটা করে পয়েন্ট তৈরি করে 3-4টে উদাহরণ দিয়ে তুমি লিখে ওটাকে বড় করবে বা অবয়বটা বাড়িয়ে দেবে। এখন অর্থ, পরিকাঠামো, কলকারখানা, সোশ্যাল মিডিয়াতে এআই কি কাজ করছে, গুগলে জাস্ট একটা লাইন তুমি যদি লেখো যে ইউজ অফ এআই ইন ইকোনমিক্স, ইন ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, বা ইন ম্যানুফ্যাকচারিং, ইন রোবোটিক্স, তোমাকে ছোট্ট ছোট্ট পয়েন্টে অনেকগুলো করে লাইন দেবে, একটা দুটো তুলে নিয়ে তুমি এরকম পয়েন্ট বানিয়ে দেবে। তো বড় করতে কিভাবে হবে, ছোট কিভাবে করবে, সবটাই শিখিয়ে দিলাম। নেক্সট যাবো আমরা এবার। ওকে, সো ম্যাক্রো ইকোনমিক লেভেল এবং বিভিন্ন সেক্টরে এআই এর ব্যবহার আমরা দেখলাম। আমরা এবার কি দেখব, আমরা দেখব দৈনন্দিন ও ব্যক্তিগত জীবনে এআই কোথায় কোথায় প্রয়োগ হয়, কিভাবে প্রয়োগ হয়, এবং আবার আমাদের মাথায় রাখতে হবে ওয়ার্ড লিমিট। ওকে, সো ফার্স্ট চ্যাটবোট কি, ওপেন এআই এর চ্যাট জিপিটি উদাহরণস্বরূপ, বা মাইক্রোসফট বিং এর কোপিলট। মনে থাকবে, একটু কঠিন এই জায়গাগুলোর, এই শব্দগুলো মনে রাখতে, বাট একটু মনে রাখতে হবে। ওপেন এআই এর চ্যাট জিপিটি আর মাইক্রোসফট বিং এর কোপিলট। স্মার্ট অ্যাসিস্ট্যান্স, স্মার্ট অ্যাসিস্ট্যান্স কি, ওকে, আজকে কত টেম্পারেচার বলো তো, সেই একটা মেশিনকে বলে না অ্যালেক্সা, দরজা খুলে দাও, অ্যালেক্সা কে এসছে দেখো তো, অ্যালেক্সা আজকে কত ডিগ্রি টেম্পারেচার, ঠিক ওরকম সিরি অ্যালেক্সা কোট আনা। ওকে, কয়কার টয়রে পাখা দন্তান্ন আঁকা। স্মার্ট অ্যাসিস্ট্যান্স। রাইডার শেয়ারিং, রাইডার শেয়ারিং কি, ওলা, উবের, এগুলো তো খুব কমন, এগুলো জানবে। এই যদি একান্ত এটা ভুলে যাও, এগুলো অন্তত লিখতে পারবে। ফেস রেকগনিশন, ফেস আইডি, সিকিউরিটি ক্যামেরা, সিকিউরিটির ক্যামেরা বহুল ব্যবহৃত আমাদের। ফেস আইডিতে আমরা এখন মোবাইলের লক খুলি, রাইট। এগুলো যদি কি বলছি যে ডেইলি দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে এআই এর ব্যবহার। সোশ্যাল মিডিয়া লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড নেভিগেশন অ্যাপ, গুগল ম্যাপ। তাহলে 4-5টা আমরা ডেলি ইউজের অ্যাপ্লিকেশনের জায়গা দিলাম এআই এর। আমরা কি করছি, আমরা করছি যে বডি তৈরি করছি এআই এর ওপর নোটের, এআই এর ওপর নোটের বডিতে আমরা কি করছি যে এআই এর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউটিলিটি। ক্লিয়ার, কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্রো লেভেলে, মাইক্রো লেভেলে কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার কি করব, কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা, অর্থাৎ এবারে ধীরে ধীরে সুতো গুটোবো। যে সুতোটা শুরু থেকে খুলে 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 খেলিয়ে এত বড় করলাম, এবার আমরা গুটোবো। আমরা তো ডাইরেক্ট উপসংহারে চলে যেতে পারি না, এই সমস্যা, বা এই ডাইরেক্ট আমরা কনক্লুশনে বা ওয়ে ফরওয়ার্ডে আসতে পারি না, আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এরপরের স্টেপটা কি, অর্থাৎ বডি থেকে গুটোতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা। উপযোগিতা বলতে বলতে ক্ষতিকর দিকগুলোর কথা বলবো। অতুলনীয় এক বৈজ্ঞানিক সৃজন হলো এআই, যা ব্যক্তিগত ও সামগ্রিক পরিসরে মানব জীবনে বিরাট অবদান রাখে। সবসময় তোমাকে বাক্যের মধ্যে এরকম কিছু বৈশিষ্ট্য দিতে হবে, এমন কিছু শব্দ দিতে হবে যা খুব কঠিন না কিন্তু শুনতে সুন্দর লাগে, মাস্টারের মন ভালো করে দেয়। মাস্টার বাবুরা এরকম একটা কঠিন সাবজেক্টের মধ্যেও এত সুন্দর ভাষার ব্যবহার রয়েছে। অতুলনীয় এক বৈজ্ঞানিক সৃজন হলো এআই, যা ব্যক্তিগত ও সামগ্রিক পরিসরে মানব জীবনে বিরাট অবদান রাখে।
ফসল উৎপাদনে, শিল্প বিস্তারে, ব্যবসা বৃদ্ধিতে, ক্যান্সার রোগ নির্ণয় এআই এর ব্যবহার ব্যাপক ও চর্চিত। ও বাদ দিয়ে তুমি ব্যাপক চর্চিতও লিখতে পারো। ওকে, 2030 সালের ভিতরে এআই ব্যবহারের মাধ্যমে বিশ্ব আর্থ পরিকাঠামোতে যুক্ত হবে 15 ট্রিলিয়ন মার্কিন ইউএস ডলার, বা ইউএস ডলার বললে মার্কিন বলতে হবে না। ক্লিয়ার? 2030 সাল 15 ট্রিলিয়ন ইউএস ডলার। বিশ্ব জিডিপির বৃদ্ধি হবে 14% 2030 সালের মধ্যে এআই ব্যবহার করে। ছোট্ট ছোট্ট পয়েন্ট তোমাকে গুছিয়ে সাজিয়ে খেতে দিতে হবে। রিসার্চ অনুযায়ী বিশ্ব ব্যাংক নির্ধারিত এসডিজির 79 পর্যন্ত লক্ষ্য পূরণ হবে। অর্থাৎ এসডিজির যে বিশ্ব ব্যাংক আমাদেরকে লক্ষ্য দিয়েছে, ভারত সরকারও সেই লক্ষ্যে এসডিজির ফুলফিলমেন্ট গুলো করছে। তাতে বলছে যে কত পার্সেন্ট? অলমোস্ট ডান, 79% ফুলফিল হবে এআই ব্যবহারের মাধ্যমে। না, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ বা প্রতিবন্ধকতা বা ক্ষতিকর দিক। ক্লিয়ার? অর্থাৎ আমরা শেষের পথে। বহুমুখী উপযোগিতা ও সর্বব্যাপী এটা প্রয়োজনীয়তা। ওকে, আমি ছোট করে লিখেছি। সর্বব্যাপী প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এআই এর এহেন বহুল ব্যবহার আশঙ্কা সৃষ্টি করেছে নানা প্রান্তে। ওকে, বহুমুখী উপযোগিতা ও সর্বব্যাপী প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এআই এর এহেন বহুল ব্যবহার আশঙ্কা সৃষ্টি করেছে নানা প্রান্তে। এআই ব্যবহারের উদ্ভূত সমস্যা ও উদ্বেগগুলি হলো, চলো পয়েন্ট 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 করে লিখে ফেলি আমরা। উল্লেখযোগ্য বিষয় অর্থাৎ এআই এর যে ইমপ্লিকেশন, এআই এর যে রেজাল্ট, ওকে, ইন এভরি স্ফিয়ার, আমরা সেগুলো কিন্তু বডিতে আলোচনা করে নিয়েছি। এখন আমরা কোথায় চলে এসেছি? যে এআই এর ক্ষতিকর দিক বা এআই এর সমস্যা বা চ্যালেঞ্জ। চলো ঝটপট ডিসকাস করে নিই। খুব কমন, এবং এটা তুমি নিজেও তৈরি করতে পারো। আমার লেখা দেখতে পারো, আমার লেখা থেকে কিছু নিতে পারো, তুমি নিজে থেকেও গুগল থেকে এটা করতে পারো। এই জায়গাটা একটু ইজি। বেকারত্ব সমস্যা। এআই এর প্রথম এআই রিলেটেড ইস্যু বা বলা যায় কনসার্ন, সেটা হচ্ছে এইটা যে বেকারত্ব সমস্যা। তো খুব স্বাভাবিকভাবে এআই এর বহুল ব্যবহার বা অটোমেশনের প্রভূত প্রয়োগ মানুষের যেখানে কাজের দরকার বা মানুষের যেখানে কাজের ক্ষেত্র, সেখান থেকে মানুষকে বার করে দেবে। মেশিনের দ্বারাই সব জায়গায় কাজ হবে, যার ফলে মানুষের যে কাজে নিয়োগ বা নিযুক্তি, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ লোক ছাঁটাই করা হবে। এবং যেহেতু সেই জায়গাগুলোর কাজ কমে গেল, সেহেতু নতুন জায়গা সেখানে লোক নেওয়া হবে না। ক্লিয়ার? নেক্সট, নৈতিক উদ্বেগ বা এথিক্যাল ইস্যু। অর্থাৎ একটা বড় সমস্যা, বিশেষ করে যেসব সমস্যা, যেসব দেশগুলো উন্নয়নশীল বা যেসব দেশে পপুলেশন খুব বেশি, সেসব জায়গায় এই সমস্যা অনেক বেশি হবে। ওকে, এখন নৈতিক উদ্বেগ। নৈতিক উদ্বেগ কি বা এথিক্যাল ইস্যু কি? সেটা হচ্ছে যে কোনো কোনো সময় এরকম দেখা যায় যে ধরা যাক একটা পড়ানো, ছোট একটা উদাহরণ দিচ্ছি, একটা পড়ানো, হ্যাঁ, সেম পড়ানোর মানটা একই। যখনই কোনো জায়গায় যে কমিউনিটিকে সেখানকার লোকজন অপছন্দ করে, ঠিক আছে, সেই কমিউনিটির কোনো মানুষ পড়ান, তাহলে সর্বস্তরে সেটা গৃহীত হয় না। অথচ সেম মেটেরিয়ালটা যখন যে মানুষকে সকলে গ্রহণ করেন, যে কমিউনিটিকে, সেখানকার কোনো স্যার পড়ান, সকলে মিলে সেই পড়াটা ভালো করে পড়ে। এখন তুমি যখন কোনো মানে তোমার মুখ দেখা যাচ্ছে না, তোমার ভয়েস যখন পড়ানো হিসেবে স্টুডেন্টদের কাছে যাবে, তখন স্টুডেন্টরা ওইটাকে ডিটেক্ট করতে পারবে না যে এই গলাটার পিছনে লোকটা কে বা মানুষটা কে। সে মানুষটাকে আমরা জাতি হিসেবে পছন্দ করি, দেখি, তাকে ছোট ভাবি, বড় ভাবি, এইগুলো ভাববার, বোঝবার, বিচার করার জায়গা নেই। সে পড়াটা পড়বে। কিন্তু যদি সে তাকে যে পড়াটা এমন জায়গায়, এগুলো আমরা সিনেমায় দেখতাম না, যে ওকে ওর পড়ানো নেবই না, ওকে পড়তে বসাবোই না, ঢোকাবোই না, এই জাতিকে পড়ানোর, এই জাতির পড়ার কোনো অধিকারই নেই, এইসব ব্যাপার গল্পগুলো ছিল না, ভয়ঙ্কর ভাবে ছিল, এবং তার রেশ আজকে আছে। তো ফেস রেকগনিশন যদি হয়ে যায় প্রতিটা ক্ষেত্রে,
সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম পড়ানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। এই এক্সাম্পল লেখার দরকার নেই, এইটুকু লিখলেই হবে যে ফেসিয়াল রেকগনিশনের ফলে প্রচুর পরিমাণে জাতি বিদ্বেষ এবং বর্ণ বিদ্বেষ বৃদ্ধি পাবে এবং সমাজে অসাম্য, বৈষম্য এবং ঘৃণার সৃষ্টি হবে। ক্লিয়ার? সো এটা একটা নৈতিক উদ্বেগ। 3 নাম্বার কি? অপব্যবহার। এটা ভালো কাজে লাগছে ঠিক আছে, যদি খারাপ কাজে লাগে তাহলে ব্যক্তিগত বিষয় বা গোপনীয়তার বিষয় বা মানুষ যে জিনিসগুলো শেয়ার করতে চায় না, যে জিনিসগুলো বলতে চায় না, যেগুলো তার কাছে থাকে, সেগুলো কম্প্রোমাইজ হয়ে যাবে, তার সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাবে, দেশের সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাবে, সাইবার ক্রাইম বাড়বে, একজন মানুষের অনেক দিনের জমানো কষ্টার্জিত শ্রমার্জিত পয়সা বা টাকা সেটা উধাও হয়ে যাবে, লোপাট হয়ে যাবে টাকা পয়সা, সে জানতেই পারবে না, বুঝতেই পারবে না, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। সমস্যা। নেক্সট সমস্যা কি? মানবিক গুণাবলী। এখন এটা দুভাবে তুমি প্রেজেন্ট করতে পারো পরীক্ষার খাতায়। মানবিক গুণাবলী হচ্ছে এটা এক নাম্বার ভাব, যেটা নাম্বার 1 পাথ 1 যেভাবে প্রেজেন্ট করতে পারো, সেটা হচ্ছে যে এআই যাই করুক না কেন, যতই কপি করুক না কেন, বা মানুষের আচার আচরণ, ব্যবহার, ভাষা, চিন্তা সবকিছুই সে অনুকরণ বা নকল করুক না কেন, মানুষের যে সহানুভূতি, মানুষের যে সমানুভূতি, যে সমানুভূতি, ইমোশন, এমপ্যাথি, সিম্প্যাথি, সৃজনশীলতা, আবেগ, এগুলো কিন্তু এআই কখনো মানুষকে প্রোভাইড করতে পারবে না। সো এটা এআই এর একটা ডিমেরিট বা এআই এর একটা লিমিটেশন বলা যেতে পারে। উল্টো কি পাথ 2 কি যেভাবে তুমি পরীক্ষার খাতা প্রেজেন্ট করতে পারো, সেটা হচ্ছে যে মানুষ যত বেশি এআই নির্ভর হয়ে যাবে, তত মানুষের মধ্যে নির্ভরশীলতা, এআই এর কাছ থেকে সাহায্য নেওয়ার ক্ষমতা বাড়বে, এবং যেটা করতে করতে মানুষের মধ্যে সৃজনশীলতা কমে যাবে। মানুষ গভীরভাবে ভাববার, তলিয়ে যুক্তি এবং চিন্তা করার, যুক্তি দিয়ে চিন্তা করার, বোঝবার ক্ষমতা হারিয়ে ফেলবে। মানুষের সেই জন্য সহানুভূতি, সমানুভূতি কমে যাবে। মানুষ অনেক বেশি নিষ্ঠুর এবং রূঢ় হয়ে যাবে। মানুষ নিজেই অনেকটা যন্ত্রের বা মেশিনের মতন হয়ে যাবে। দুটো ওয়ে যেভাবে তুমি এটাকে প্রেজেন্ট করতে পারো। ওকে। এন্ড শক্তি অপচয়। শক্তি অপচয় কি? এআই ব্যবস্থাপনা প্রযুক্তি কার্যকর করতে গেলে যে ইনফরমেশন টেকনোলজি বা আইটির যে ইকুইপমেন্টস গুলো লাগে, যে যন্ত্রাংশ গুলো লাগে, সেগুলো হিউজ, বিরাট অনেক, এবং সেইগুলোকে সঠিকভাবে কাজ করানোর জন্য যে পরিমাণ ঠান্ডার দরকার, সেই ঠান্ডাটা বজায় রাখবার জন্য প্রায় 40% বেশি পরিমাণে বিদ্যুৎ বা শক্তি খরচ হয়। বড় বড় কোম্পানি তাদের সমস্ত স্টোরেজ মেশিন গুলোকে নিয়ে চলে যাচ্ছে সাইবেরিয়াতে। এবার ভারতের মতন বা উপমহাদেশের মতন যেখানটায় গরম কান্ট্রি বা ট্রপিক্যাল কান্ট্রি গুলোর ক্ষেত্রে এআই এর ব্যবহারের জন্য যে পরিমাণ কুলিং এফেক্ট তৈরি করার দরকার, তার জন্য আরো বেশি বিদ্যুৎ অপচয় হবে। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট, পরিবেশ ভারসাম্য। দেখো আমি মেজর কয়েকটা পয়েন্ট লিখেছি, নট নেসেসারিলি তুমি এই কটা পয়েন্টই দেবে, তোমার যদি জায়গা অ্যালাউ না করে এর থেকে ছোট করবে। যদি আর একটু বেশি লিখতে যাও, আরো কিছু ইস্যু তুমি গুগলে পাবে, সেখান থেকে লিখতে পারো। পরিবেশ স্বাভাবিক, লাস্ট যে ঘটনাটা পড়লাম সেখান থেকেই যত বেশি এআই এর ইনস্টলেশন হবে, অ্যাপ্লিকেশন হবে, তত বেশি কার্বন ফুটপ্রিন্ট বাড়বে। কার্বন ফুটপ্রিন্ট বাড়া মানে অবভিয়াসলি সেখানটা গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, এবং গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথেই এনভায়রনমেন্ট ইকোলজি ডিস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ বাড়তে থাকবে। ক্লিয়ার? সো দিস ইজ চ্যালেঞ্জেস, ইস্যুস, ডিমেরিটস, ডিফেক্টস। আমরা কমপ্লিট করবো এবারে। উপসংহার, সুরাহা, সমাধান। উপসংহারে কখনোই কোনোদিন তোমরা খারাপ কথা লিখবে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, কোনো জিনিস নিয়ে কখনো নেগেটিভ ফিডব্যাক দেবে না। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই আলোচনায় কখনো বিজ্ঞানকে অভিশাপ বলে তুমি উপসংহারে প্রতিপন্ন করবে না। উপসংহারে তোমাকে আশীর্বাদ লিখতে হবে। দিস ইজ দ্য পজিটিভ ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড প্রেজেন্টেশন। তুমি যতই যুক্তি দাও, বিজ্ঞানের দেশ পৃথিবী ছাড়কার হয়ে গেলেও বিজ্ঞানের উপকারিতাই কি বেশি, তোমাকে সেটা বুঝতে হবে, মনে মনে স্বীকার করতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে। ওকে। কোনো স্যার যদি দেখেন যে তুমি কোনোভাবে যেটাকে স্বাভাবিক বিজ্ঞানকে তুমি আশীর্বাদ হিসেবে দেখাচ্ছ না, আলটিমেটলি সরকারকে তুমি খারাপ প্রতিপন্ন করছো, তো সেগুলো খারাপ ইম্প্যাক্ট দেবে তোমাকে। ক্লিয়ার? এটা এক্সাম্পল দিলাম। ওকে। উপসংহার, সুরাহা, সমাধান কি? বিজ্ঞানের সময়োপযোগী উদ্ভাবন সর্বদাই কার্যকর, অতএব সুগ্রহণীয়।
বিজ্ঞানের সময় উপযোগী উদ্ভাবন সবসময় কার্যকর, অতএব সুগ্রহণীয়। 90-এর দশকে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের ব্যবহার কর্মক্ষেত্রে বিপ্লব এনেছিল। ঠিক তেমনি বর্তমানে এআই এর ব্যবহার সার্বিক এবং অপ্রতিরোধ্য। তুমি এটাকে আটকাতে পারবে না। দিস ইজ দ্য মেরিট অফ টাইম। মানুষের মঙ্গল সাধনে এআই এর প্রয়োগ সর্বদাই সভ্যতার ইতিহাসে আশীর্বাদ। অর্থাৎ তুমি বলেই দিলে যে এআই এর প্রয়োগ মানুষের ইতিহাসে আশীর্বাদ, সভ্যতার ইতিহাসে আশীর্বাদ। তবে একটা ছোট পয়েন্ট তুমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছো, আমরা কি মানুষের মঙ্গল সাধনে এআই এর প্রয়োগ, মানুষের বিনাশ সাধনে নয়। মঙ্গল সাধনে এআই এর প্রয়োগ সর্বদাই সভ্যতার ইতিহাসে আশীর্বাদ। ভাষা এত সুন্দর করে তুমি প্রেজেন্ট করবে যে তোমার সবটা ভালো লাগবে। ওকে, সো বিজ্ঞানের আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট। সেই মর্মে ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল, পুরোটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে, ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেলের এআই এর ডিজিটাল কোঅপারেশন, একটু ডিটেলে পড়ে নেবে এটা কি, বা ইউনেস্কোর এথিক্স অফ এআই প্রণিধানযোগ্য। অর্থাৎ এই যে এআই এর ইউটিলিটি, এআই এর ইউজ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ওকে, সেই কনটেক্সটে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল বা জাতিসংঘ বাংলায় লিখতে পারো, সেক্রেটারি জেনারেল লিখতে হবে এআই এর ডিজিটাল কোঅপারেশন বা ইউনেস্কোর এথিক্স অফ এআই প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য। অ্যান্ড ভারতের ক্ষেত্রে কি একইভাবে ভারত সরকারের জাতীয় এআই পোর্টাল, ব্র্যাকেটে এটা ইনভাইটেড কমার মধ্যে ইন্ডিয়া, INDIA ক্যাপিটাল, AI ছোট, ইন্ডিয়া এআই, বা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এআই 2018 সালে তৈরি হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এআই, উল্লেখযোগ্য উদ্যোগ। ওয়ার্ল্ড টাচ করলাম, ইন্টারন্যাশনাল ফোরাম টাচ করলাম, ইন্ডিয়া টাচ করলাম, কমপ্লিট করলাম। ভালো লেগেছে? কমেন্ট সেকশনে জানাও তোমরা এছাড়া আর কি পয়েন্ট অ্যাড করতে চাও, তোমাদের কেমন লাগলো ক্লাসটা, আর কিসের ওপর ক্লাস চাও। এবং অবশ্যই সিভিল সার্ভিস অ্যান্ড ইউপিএসসির প্রিপারেশন তোমাদের নিতে হবে, বাঙালি ছেলেমেয়েরা নিতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিতে হবে, যত ছোট ক্লাস থেকে সম্ভব নিতে হবে। এবং তার জন্য আমরা আছি, টাকা পয়সার জন্য, দূরে থাকার জন্য, সংসারের সমস্যার জন্য কারোর প্রিপারেশন আটকে থাকবে ইউপিএসসি, তা আমরা হতে দেব না। ওকে, বেস্ট অফ লাক।